আপনি যদি অবাক হবেন, আজকে আমাকে বলছে, কে বলছে আমি বলবো না, কারণ আমি প্রতিদিন হাঁটতে যেতাম, এখন আর হাঁটতে যাই না। হাসিনার সময় মনে হতো না, শেখ হাসিনার সময় আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা, পার্কে সকালবেলা, কিন্তু আমি এখন 2 মাস যাবত পার্কে হাঁটতে যাই না। কেন যাই না এটা বলবো না আমি। সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে, মেয়ে না, সে আমার বোনের মতো, সে আমাকে বলছে যে আমরা 2জন মেয়ে আমরা আলাপ করতেছিলাম, হাঁটতেছিলাম, তখন বুরকা গায়ে দিয়ে আরো 2জন আসলো, আর 2জন ছেলে এসে বললো যেখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে। এই যে শুরু হয়েছে যে ফুটবল খেলতে দিবে না, নাটক করতে দিবে না, গান গাইতে দিবে না, লালন অনুষ্ঠান করতে দিবে না, এই যে শুরু হয়েছে, এই যে বিশ্বাসঘাতকতা ইউনূস সরকার করতেছে মেয়েদের সাথে, তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না, আমাদের মায়েরা বোনেরা দিবে না? আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না। আমার যে মা নেকাব পরে, হেজাব পরে, সেও আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে। আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয়ে গিয়ে ফুটবল খেলে, সেও আমার মা এবং বোন। আবার যে বিশ্ববিদ্যালয়ে পরে বোরকা পরে, সেও আমার বোন মা। আবার যে বোরকা পরে না, সেও আমার বোন মা। এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আফগানিস্তানের মেয়েরা ক্লাস 5-এ বেশি পড়তে পারে না, এখন দেখছি তারা গোপনে এসে পাকিস্তানে লেখাপড়া করে। এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য 5ই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই। তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও, এটা দয়া করে বলো তোমরা, না হলে আমাদেরকে মেরে ফেলো। তোমরা এসে ব্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে যাও যে তারা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে, যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে। কিন্তু বাঙালি জাতি সত্তার লোক 99%। যতদিন বাঙালি থাকবে আওয়ামী লীগের রাজনীতিটা থেকে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটা যে কথাটা 1 মিনিট না হলে ভুল হবে। আর যতদিন এই দেশে কিন্তু 92% মুসলিম, জি, যেহেতু 92% মুসলিমের দেশ, জামাত থাকুক আর না থাকুক, এখানে ধর্মের নাম, ইসলাম ধর্মের নামে রাজনীতি থেকে যাবে, এটাকে বাদ দেওয়া যাবে না। আমি বলছি, আজকে বলি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ইতিহাসের একটা অংশ ছাত্রলীগ, ওরা অনেক খারাপ কাজ করছে, আমার সন্তান তুল্য, তারপরও কোন সংগঠনে নিষিদ্ধ হোক এটা আমার দল চায় না, আমি চাই না, কেউই না, এবং সে নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না। এখন কোন নিষিদ্ধের পক্ষে আমরা না। কাজে ছাত্রলীগ, আমি জানি না, বাংলাদেশে হয়তো বা একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে। একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা, এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলে আমি মনে করি। না থাকলে একটা দেশে কিছু লোক, সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ। যে 26 জন বঙ্গবন্ধুর বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে, তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছিল। আমি তাদেরকে ধন্যবাদও দিব না, তাদেরকে আমি ছোটও করব না। আমি আপনাকে বলি, আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন, আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত, কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে। আমরা যারা স্বাধীন পাকিস্তান চাইতাম, এই লোকটাই 6 দফা দিয়া কইছে যে পাকিস্তানেরা আমাদেরকে শোষণ করে, পাঞ্জাবিরা আমাদেরকে লুট করে, আমার সম্পদ সোনার বাংলা শ্মশান হচ্ছে। এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে। আমি কথাগুলা বলছি বাড়ির ব্যাপারে, বীর বাঙালি জেগেছে। এইটা বলার কারণে মানুষ যে ডাকলো, যুদ্ধ হইলো, একটা বাংলাদেশ হয়ে গেল। তা না হইলে আমরা পাকিস্তানে, কত সুন্দর পাকিস্তান ছিল, আমরা থাকতাম, আমাদের সুন্দরী বোনগুলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো, আমাদের কত সুন্দর ভাগ্না ভাগ্নি হইতো, আদমজির কলকারখানা থাকতো, ইস্পাহানি দাওয়াত বাওয়ানদের থাকতো, আমরা এটার কর্মচারী থাকতাম, অথবা তাদের দারোয়ান থাকতাম। আদমজির নাতির গাড়ি গেলে গুলশানের সামনে দাঁড়ায় রোলস রয়েস দেখে আমরা হাততালি দিতাম। শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে, এটা আমি বলছি কথাটা, তার বাড়িটা। কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে, যেটা আমার জেলা, সেইখানে
জাতীয় চার নেতা, আমি নাই বা বললাম, জাতীয় চার নেতা সবাই জানে এরা কারা। এরা মুক্তিযুদ্ধের সময় 4 জনই মন্ত্রী ছিলেন। সৈয়দ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মনসুর আলী কামরুজ্জামান তাদের স্ট্যাচু ভাঙ্গা ঘুরায় দিছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এর সঙ্গে সঙ্গে তারা 7 জন যে বীর শ্রেষ্ঠ তাদের স্কাল্পচার গুলো, ভাস্কর্য গুলো ভাঙ্গা চুরমার করে দিচ্ছে। এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, তাইলে এই যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া এই দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে, এই কথাটা আসলে সত্য নয়, এটা হলো বাহানা। আসল কথাটা হলো এই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য। এবং এই যে শুরু হয়েছে, এটা যে কবে শেষ হবে, এই যে কুপমন্ডু কথা, ধর্মের নামে এই যে অন্ধকারের দিকে জাতিকে নিয়ে যাওয়া, পৃথিবীর কোন মুসলিম দেশে, আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে ধরে তুরস্ক, মিশর, ইরান, ইরাক, এমনকি সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, সেখানে গেলে, উজবেকিস্তানে গেলে দেখা যায় সবচেয়ে উঁচু যে স্কাল্পচারটা সেটা হলো সম্রাট বাবরের, কারণ সে ওই দেশেরই সন্তান ছিল। সারা পৃথিবীতে মুসলিম দেশে ভাস্কর্য আছে, কেউ তো ভাঙ্গে না। আমরা এত বড়ই মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো। মূর্তি আর ভাস্কর্যের ডিফারেন্স আমরা বুঝবো না। আমরা কেন এত কুপমন্ডুক, অজ্ঞান, অধম কেন হইলাম, নরাধম কেন হইলাম, আমরা ভেঙে দিচ্ছি। শুধু তাই না, আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে মহিলা সমিতিতে যে নাটক হয়, গত 70 বছর পাকিস্তান আমল থেকে যে নাটক হয়, যেটা পৃথিবীতে কন্টেস্ট করে সারা পৃথিবী ব্যাপী, বিশেষ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটক গুলা যে মহিলা সমিতিতে হয়, কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে। মহানগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে, তারা লালনের গান বন্ধ করে দিছে, তারা সিনেমা অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে। এগুলো আপনারা জানেন না দূরে থেকে, এবং এগুলো অলরেডি হয়ে গেছে। কেউ আর এখন গান গায় না বাংলাদেশে, কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না। নাই আরে নাই বাদাম তুইলা কোন দূরে যাও চইলা, ও কি গারিয়াল ভাই, এই গান আর কেউ গাইতে পারে না। এখন আর গান গাওয়ার কিছু নাই। এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না। এই সরকার, ইউনূস সাহেবের সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে। কারণ ইউনূস সরকারের আন্দোলনে, ইউনূস সাহেব ছিলেন না আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে, এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা তোমাদের মা বাবার কসম খায়া বলো তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন? তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে, নাকি বিকারুন্নেসের মেয়েরা বেশি, নাকি ইডেনের মেয়েরা বেশি, নাকি রুকেয়া হলের মেয়েরা বেশি, নাকি তোমরা বেশি আন্দোলন করছো? মেয়েরা তো আমি দেখছি বলছে, পুলিশের সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবে না, আমার বুকের উপর দিয়ে ট্রাক চালায় দেও। পুলিশ বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুর সামনে দাঁড়ায় বলছে আমি বাবাকে বলে এসেছি, বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না, যে পর্যন্ত শেখ হাসিনার পতন না হয়। এই যে মেয়েরা, আমাদের সেই সবচেয়ে ভালো যে স্কুল বিকারুন্নেসা, সেই বিকারুন্নেসা 6 এর মেয়েরা রাস্তায় নেমে বলছে শেখ হাসিনার নামে বিরুদ্ধে স্লোগান দিছে। সেই মেয়েদেরকে অপমান করে এখন কি হচ্ছে, যে টিমটা হলো ভারতবর্ষের, ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ টিম, সেই টিমটাকে এখন ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না। আমার কথাটা বুঝবার চেষ্টা করবেন। জি, এখন কোথাও মেয়েরা কোথাও খেলাধুলা করতে পারে না। কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে? গণতন্ত্র কতটুকু, মুক্তিযুদ্ধ কতটুকু, মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু, মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে? 31 দফায় সব বলে দিছে, কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে। এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই, আজকে কিন্তু মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখোমুখি।
একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে, আমি ঘাতক বললাম তাদেরকে, এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য। এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে, আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত, আমি এর বাইরে আর কিছু বললাম। মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপির সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত। এই জায়গাতে না, একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলোসফি কি, তার ইডিওলজি কি, তার স্ট্যান্ড পয়েন্ট কি, তার পিলার কি, তার মূলনীতি কি, সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে। খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার, কিন্তু নির্দিষ্টভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা, মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে, এটার পক্ষে দাঁড়াইতে হবে। আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন, ইট ইজ নট বাংলাদেশ, ইট ইজ নট বাংলাদেশ। কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম, মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ, এর আগে তো পাকিস্তান ছিল। কাজে যারা মুক্তিযুদ্ধ চান এটা লিখতে হবে পূর্ব পাকিস্তান, লেখেন আগে, লিখে তারপরে রাজনীতি করেন। বিএনপির তো নামের একেবারে প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে আমি আজকে বলি, আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলা খুব কঠিন প্রশ্ন, কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে, অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে। খালি ক্ষমতায় যাইতে চায় চাইলে নো, অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে। আমার দল সেটা দিচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অনেক ম্যাচিউর বক্তব্য এখন রাখছেন, কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে খুব সুস্পষ্ট ভাবে মনে হচ্ছে না যে একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা তারা সঠিকভাবে নিচ্ছে। আর যে কথাটা জমির চৌধুরী বললো আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, এই কথাটা আমার মুখ দিয়ে না বলা নেই ভালো। কারণ আমি এই কথা কইতে কইতে আমাকে সবাই বলে তো বিএনপি করে না, সে আওয়ামী লীগের দালালি, আমাকে দিয়ে বলায়েন না। আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আওয়ামী লীগকে এখন বললেও, আওয়ামী লীগ যদি বলে ইউনূস সাহেব ডাকে, তাও আসতে পারবে না। যদি আওয়ামী লীগ ইউনূস সাহেব সরকারের, আমি মনে করি না যে ইউনূস সাহেবের সরকার যেভাবে তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সেই ইউনূস সাহেবের সরকারের অধীনে কোনো নির্বাচন সঠিক হবে, এটা আমি মনে করি না। তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইউনূস সাহেবের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের আমি কিছু বলছি না, তাদের কোনো ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি। যদি ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হয়, ফ্রি ফেয়ার ইলেকশন হইলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে, যে কতটুকু তারা, তবে আমি সবসময় বলি মিস্টার জমির চৌধুরী, আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে। কারণ এই দেশে আমরা যত কথাই বলি, বাঙালির সংখ্যা কিন্তু ৯৯%। বাঙালি জাতিসত্তার সংখ্যাটা হলো ৯৯%। আমরা বাংলাদেশি করছি, আমরা রাষ্ট্রীয় জাতিসত্তার অন্যদেরকে আমরা অ্যাকোমোডেট করার জন্য। যে ৫ই আগস্টের সঙ্গে এখন ইউনূস সাহেব সহ সবাই, এই সরকার এবং তাদের পিছনে যে একটা কালো শক্তি আছে, অন্ধকারের শক্তিরা সবই বিশ্বাসঘাতকতা করেছে। কেন আমি কথাটা বলছিলাম? আমি এই কারণে বলছিলাম, প্রথমে শুরু হইলো আন্দোলনটা একটা নির্দোষ আন্দোলন, কোটা প্রথা চাই না। তারপরে আস্তে আস্তে সেই আন্দোলনটা সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের জাজমেন্টের পরে সেই আন্দোলনটা এক দফায় গেল, এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এইটা ছিল মূল স্লোগান। এই স্লোগানটা শুরু হইল ১ আগস্ট থেকে, এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি। তাইলে এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি যদি হয়, তাহলে আমরা স্লোগানটা দিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা এমন কোন স্লোগান দিলাম না যেটা ৮৫-৮৬ সনে এরশাদের সময় দিতাম যে এক দফায় এক দাবি, আমরা উপজেলা ইলেকশন মানি না, করতে দেওয়া হবে না। আমরা তো উপজেলা ইলেকশন করার জন্য কোনো স্লোগান দেই নাই, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইলেকশন করার জন্য স্লোগান। আমরা স্লোগানটা দিছি এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কবে যাবি। কাজে কেন্দ্রীয় সরকারকে যেহেতু আমরা পরাজিত করে তাকে বিদায় করতে পেরেছি, এখন প্রথম ইলেকশনটা কি হবে
প্রথম ইলেকশনটা হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন, জাতীয় সরকারের ইলেকশন। এটা তো বিশ্বাসঘাতকতা করতেছে তারা। এখন তো এই কথাগুলো বলতে হবে। তারা তো বিশ্বাসঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে স্থানীয় সরকার ইলেকশনের কথা বলিয়া। কারণ স্লোগানটা ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। হাসিনা তো কেন্দ্রীয় সরকার, জাতীয় সরকার, কাজে জাতীয় ইলেকশন হবে। সারা জাতিকে গ্যাপের মধ্যে রাখিয়া, সারা জাতিকে আপনি সরকার বিহীন রাখে আপনি স্থানীয় সরকার ইলেকশন করছেন। এইগুলো তো মার্শাল ওই আইয়ুব খান যেটা করছিল 62 সনে, সেই আইন করতেছেন। সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ। এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয়, আমি জানি না কি হবে। আপনি তাদেরকে ফেসিস্ট বলেন, আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না। ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে না, আমি এদেরকে বলি মুনাফিক।